Hello viewers, Assalamu alaikum. This is Jewel from Jewel's Bucket List. Welcome to another brand new blog. আজকে আসলে ব্লগটা হলো ট্রাভেল ব্লগ না। ট্রাভেল ব্লগ তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, কোনো একটা দেশে ট্রাভেল করতে হয়। সেই দেশে ট্রাভেল করার আগে সেই দেশের এন্ট্রি পারমিশন লাগে, দ্যাট মিনস ভিসা লাগে। সেরকমই একটা কান্ট্রির ভিসা প্রসেসিং সম্পর্কে একটু গাইডলাইন দেওয়ার জন্য আজকে এই ব্লগটা তৈরি করলাম। আপনারা হয়তো জানেন যে আমি এর আগে হংকং ট্রাভেল করে এসেছি। তো হংকং ট্রাভেলের ভিসা প্রসেসিংটা সম্পূর্ণ আমি নিজে করেছি। আমি যখন চিন্তা করলাম যে হংকংয়ের ভিসা আমি নিজে করব, তো আমি ইউটিউবে অনেক সার্চ করলাম, কিন্তু ইউটিউবে আমি সেরকম কোনো ভালো ব্লগ পাই নাই। তখনই আমি চিন্তা করে রেখেছিলাম যদি আমি ভিসা পাই তাহলে আমি এটা ডিটেলসটা আমি সবার সাথে শেয়ার করব। তা আলহামদুলিল্লাহ আমি নিজে ভিসা প্রসেসিং করে ভিসা পেয়েছি এবং সে দেশ আমি ট্রাভেল করে আসছি। তো এইখানে হংকং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে দুইভাবে করা যায়। একটা হলো কারো যদি হংকং আগে ট্রাভেল করা থাকে, সে চায়না এম্বাসিতে সেটার জন্য ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট করতে পারে। আর এটা হলো হংকংয়ের যে এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স, সে এয়ারলাইন্সের মাধ্যমেও ভিসা করা যায়। আমি ভিসা করেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি ক্যাথে প্যাসিফিকের মাধ্যমে ভিসা করিয়েছিলাম। ওখানে একটা অথরাইজ লেটার জমা দিতে হয়, যার মাধ্যমে আমার ডকুমেন্টটা ক্যাথে প্যাসিফিকের কনসার্ন পিপল তারা হংকং ভিসা প্রসেসিংয়ে জমা দেয় এবং সেখানে হংকং ভিসা প্রসেসিং যদি অ্যাপ্রুভ হয় তারা একটা মেইলের মাধ্যমে ই ভিসা আমাদেরকে প্রোভাইড করে। সো বেশি কথা বাড়াবো না, আমার আশা করতেছি আমার এই ব্লগ আপনাদের অনেক হেল্প হবে। যদি হেল্প হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আরও কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার। সো ধন্যবাদ সবাইকে, আমি শুরু করছি আজকের এই ব্লগ। থ্যাংক ইউ। হংকং ভিসা করার জন্য আপনারা ক্যাথে প্যাসিফিকের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। ক্যাথে প্যাসিফিকে যোগাযোগ করলে তারা একটা মেল পাঠিয়ে দিয়েছিল, যেটার মধ্যে 5টা ফাইল পাঠিয়েছিল। ওই 5টা ফাইলের মধ্যে যাবতীয় সকল ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ফর্ম তারা পাঠিয়ে দিয়েছিল। তো প্রথমে যদি আমি হংকং ভিসা রিকোয়ারমেন্ট এইটা যদি দেখি, একটা লিস্ট দিয়ে দিছে। এখানে হংকংয়ে ভিজিট ভিসা বা বিজনেস ভিসা বা ট্রানজিট ভিসা যেটাই করেন না কেন, টোটাল রিকোয়ারমেন্টটা দেয়া আছে। তো এখান থেকে টোটাল যে ফর্ম ফিল আপ এবং যেসব পেপারস আপনাকে হংকং ভিজিট ভিসা করার জন্য দিতে হবে, তা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এটা সাজাইলে ভিসা পাওয়া যাবে, আমি তার একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমি নিজেই ভিসা অ্যাপ্লিকেশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। এই কারণে আপনাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করতেছি। তো প্রথম সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম ID 1003A। এটা একটা ফর্ম নাম্বার, এরকম অনেকগুলো ফর্ম আছে। আর এটা হলো ID 520, এটা একটা ফর্ম নাম্বার। অ্যান্ড অথরিটি লেটার সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, সাথে আপনাকে একটা অথরিটি লেটার সিগনেচার করে দিতে হবে। এটার মানে হলো আমরা ক্যাথে প্যাসিফিককে আমাদের ডকুমেন্ট হংকং ইমিগ্রেশনে পাঠানোর জন্য অথরাইজ করলাম। এই কারণেই যখন আমরা ক্যাথে প্যাসিফিকের অফিসে আমাদের যাবতীয় ডকুমেন্ট জমা দিব, এই অথরাইজেশন লেটার সাইন করা থাকবে বলেই তারা আমাদের পক্ষ হয়ে যাবতীয় ডকুমেন্ট হংকং ইমিগ্রেশনে পাঠিয়ে দিবে। 2 নম্বর হলো ফর্ম ID 100B। এটা একটা ফর্ম নাম্বার। অর ইনভাইটেশন লেটার মাস্ট বি ফিল্ড বাই দ্য হংকং স্পন্সর উইথ এ সাইন অ্যান্ড সিল অনলি ফর বিজনেস ভিসা। এটা তারা মিন করতেছে যে ফর্ম নাম্বার ID 100B এটাও আমাকে ফিল আপ করতে হবে। যারা ইনভাইটেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেছেন তাদের ক্ষেত্রে ওইটা হয়তো লাগবে না, লাগবে কি ইনভাইটেশন লেটার মাস্ট বি ফিল্ড বাই দ্য হংকং স্পন্সর, যে আপনাকে স্পন্সর করবে সে ফিল করে দিবে উইথ সাইন অ্যান্ড সিল, তার
সিগনেচার এবং তার কোম্পানি বা অর্গানাইজেশনের যে সিল সেটা সহ আপনাকে দিয়ে দিবে। এটা অনলি ফর বিজনেস পারপাস। যেহেতু আজকে আমি মেইনলি ট্রানজিট ভিসা অর ট্রাভেল ভিসা, দ্যাট মিনস ট্যুরিস্ট ভিসা, এই দুটো নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে আমি দেখতে পাইলাম যে আমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে ID 1003A, ID 520 এবং ID 1003B। এই তিনটা ফর্ম ফিল আপ করতে হবে, আর একটা অথরিটি লেটার সাইন করে দিতে হবে। এই হলো টোটাল 4টা পেপারস আমাকে ফিল আউট করে জমা দিতে হবে। এছাড়া কী কী লাগবে? 3 নাম্বার হলো ফটোকপিস অফ দ্য পাসপোর্ট উইথ অল ভিসাস অ্যান্ড এন্ডোর্সমেন্ট। আপনার পাসপোর্টে যতগুলো প্রিভিয়াস ভিসা আছে এবং এন্ডোর্সমেন্ট যে করছেন, ডলার এন্ডোর্সমেন্ট, সেটার ফটোকপি জমা দিতে হবে। ইফ দেয়ার ইজ নো ভিসা ইন দ্য পাসপোর্ট, সাবমিট ফটোকপি অফ ফুল পাসপোর্ট। যদি আপনার পাসপোর্টে কোনো ভিসা না থাকে, আপনি যদি ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়ে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে ওই পাসপোর্টের সকলগুলো পেজের ফটোকপি জমা দিতে হবে। আরেকটা জিনিস লেখা আছে ব্র্যাকেটে, অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি শোন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন সাবমিশন। আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় অরিজিনাল পাসপোর্টটি দেখাইতে হবে। 4 নাম্বার ফরওয়ার্ডিং লেটার। ইন কোম্পানি লেটার হেড উইল বি অ্যাডেড ভ্যালু মেনশনিং দ্য পারপস অ্যান্ড প্ল্যান অফ দ্য ভিজিট টু দ্য ডিরেক্টর অফ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ হংকং। এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এটা দ্বারা মিন করে হলো যেসব দেশে ভিসা অ্যাপ্লিকেশনে ইন্টারভিউ নাই, এই কভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার, এটার মাধ্যমে আপনি ইমিগ্রেশনে যে থাকবে, যে কোনো দেশের ইমিগ্রেশনে যে কনসার্ন থাকবে, তার কাছে আপনি আপনার মনোভাব বা তার কাছে আপনি আপনার আর্জি বা আপনি যে তার দেশে ভিসা করতে যাবেন, কেন যাবেন, এই যাবতীয় তথ্যগুলা আপনি একটা কভার লেটারের মাধ্যমে লিখে তাকে জানাতে পারবেন। এই কভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। এই কভার লেটার নিয়ে আমি পরে আবার ডিটেলস আলোচনা করব। 5 নাম্বার, 1 রিসেন্ট ফটোগ্রাফ অ্যাজ স্পেসিফাইড ইন ফর্ম ID 1003A প্লিজ অ্যাফিক্স বাই গ্লু। একটা রিসেন্ট ফটোগ্রাফ দিবেন এবং আঠা দিয়ে লাগায় রাখতে হবে 1003A এই ফর্মের উপরে। এরপরে 6 নাম্বার হলো ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট, আপনার টিকিট দিবেন। অ্যাকোমোডেশন, আপনি হোটেল বুকিং ইফ ওভারনাইট স্টে, আপনি যদি হংকংয়ে ওভারনাইট স্টে করেন তাহলে আপনার হোটেল বুকিংটা চাইছে এখানে। ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ অ্যাটলিস্ট লাস্ট 3 মান্থ কোম্পানি প্লাস পার্সোনাল। এটা হলো আপনার যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি একটা সেভিং অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট কমপক্ষে 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে। লেটেস্ট ইন সার্টিফিকেট ইন ইংলিশ কোম্পানি প্লাস পার্সোনাল, লেটেস্ট সার্টিফিকেটের কপি আপনারা জমা দিবেন। ফটোকপি অফ বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ট্রান্সলেটেড ইন ইংলিশ অ্যান্ড নটারাইজ। এটা শুধুমাত্র কেউ যদি জব হোল্ডার না হয়, আমরা যদি বিজনেসম্যান কেউ যদি ট্যুরিস্ট ভিসা বা ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি ট্রান্সলেশন করে ইংলিশে ট্রান্সলেশন করে জমা দিতে হবে এবং সেটা নোটারাইজ করতে হবে। 10 নাম্বার ফর দ্য এমপ্লয়ি, যারা জব করে তাদের জন্য এমপ্লয়মেন্ট সার্টিফিকেট মেনশনিং উইথ জয়নিং ডেট, রেজিগনেশন অ্যান্ড স্যালারি। আপনার কোম্পানি থেকে একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হবে যেখানে উল্লেখ থাকবে আপনি ওই কোম্পানিতে কী পোস্টে কীভাবে জব করতেছেন এবং আপনার ডেট অফ জয়নিং কবে, আপনার ডেজিগনেশন কী, আপনার স্যালারিটা কত, সেটা উল্লেখ করার মাধ্যমে আপনার কোম্পানি থেকে একটা অথরাইজেশন, একটা সার্টিফিকেট জমা দিতে হবে। 11 নম্বর, ইন ওয়ান এডিশন অফ সেট অফ অল ডকুমেন্ট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ ভিসা অ্যাপ্লিকেশন। এতক্ষণ যে 10টা পয়েন্টে আপনি ডকুমেন্টগুলো জমা দেবেন, সেটা আর একটা এক্সট্রা কপি, দ্যাট মিনস প্রত্যেকটা জিনিস আপনাকে 2 কপি করে করতে হবে, 2টা কপি জমা দিতে হবে। এরপরে দেওয়া আছে কি অ্যাডিশনাল ডকুমেন্ট, ভিজিট ভিসা যদি কেউ যায়, কারো ইফ অ্যাকম্পানিড বাই স্পাউস অ্যান্ড চিলড্রেন, আপনার যদি ওয়াইফ বা হাজব্যান্ড আর বাচ্চা যদি ওখানে থাকে, সেই ক্ষেত্রে কী কী লাগবে সেটা দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশনে যেটা বলা আছে যে টু কালেক্ট দ্য ভিসা দ্য কনফার্ম টিকেট অন ক্যাথে প্যাসিফিক ইস্যুড ইন বাংলাদেশ ইজ রিকোয়ার্ড অ্যান্ড টিকেট মাস্ট বি ইস্যুড অ্যাট লিস্ট 1 day prior টু দ্য ভিসা কালেকশন ডেট। যেটা হলো আপনাকে যদি বাংলাদেশ থেকে আপনি হংকংয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে অপরকে ক্যাথে প্যাসিফিকের যে কনফার্ম টিকেট সেটার কপি জমা দিতে হবে এবং ভিসা ফিগুলো দেওয়া আছে এখানে। যদিও এই ভিসা ফিটা বর্তমানে কার্যকর নয়, আমি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, এখানে যদিও 5,500 টাকা দেখানো আছে,
বাট আমি 7,000 টাকা জমা দিছি ডিউ টু ওই ডলারের রেট বাড়ার কারণে এখন সেটা 7,000 টাকা হয়েছে। প্রসেসিং টাইম মিনিমাম 6 উইকস, দ্যাট মিনস প্রায় 1.5 মাস, বাট আমি আলহামদুলিল্লাহ 1 মাস পরেই আমি ভিসা পেয়ে গেছি। অ্যাপ্লিকেশন সাবমিশন ডেলিভারি টাইম দেওয়া আছে এটা এই হলো টোটাল ডিটেলস, যে আমাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং কি কি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এবং কত টাকা লাগবে, এই হলো টোটাল ডিটেলস। এখন যদি আমি একটা একটা করে আপনাদের ডিটেলস দেখাই, আমি একটু ফাস্টে যাব কারণ এগুলো অনেক কিছু এখানে দেখাইতে হবে, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রথমে হলো অ্যাপ্লিকেশন ফর্ম ID 1003A, এটা আমি দেখাচ্ছি। এটা 1003A ব্ল্যাঙ্ক, এই হলো আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা। এখানকার নিয়ম হলো আপনি ফর্মগুলা যে আছে সেগুলো আপনি চাইলে এগুলো প্রিন্ট আউট করে আপনি কলম দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আউট করতে পারবেন, ফিল আউট করে সেটা জমা দিতে পারবেন। আবার আপনি চাইলে এই PDF ফাইলের উপরও ফর্ম ফিল আপ করে সেটাকে প্রিন্ট করে আপনি সিগনেচার করে জমা দিতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি প্রথমে প্রিন্ট আউট করে তারপরে বাই হ্যান্ড যদি ফর্ম ফিল আপ করেন সেটা হবে, বাট একজনের লেখা এক এক রকম, যদি বুঝতে কোনো সমস্যা হয়, এই কারণে আমার মনে হয় যে এখানে ফিল আউট করে প্রিন্ট আউট করাটাই ভালো। সেক্ষেত্রে হাতের লেখা বা স্টাইল, ফন্ট যেটা বলেন লেখার, এগুলো সবার ইউনিভার্সাল থাকলো। তো প্রথমে দেওয়া আছে নেম ইন চাইনিজ ইফ অ্যাপ্লিকেবল, এটা চাইনিজের জন্য, আমাদের চাইনিজ ভাষায় লেখার দরকার নেই, এইখানে প্রথম যেটা ওটা লাগবে না। এরপর হলো সারনেম আপনার ইয়েতে দেওয়া আছে, এই পাসপোর্টের মেইন কপিতে দেখলেই দেখা যাবে যে কোনটা সারনেম, এটা দেওয়া আছে। যেমন আমার সারনেম হলো ইসলাম, আমি ইসলাম লিখে দিলাম, এটা হলো সারনেম। এরপর যদি বলা হয় গিভেন নেম ইন ইংলিশ, সেটাও পাসপোর্টে দেওয়া আছে। যেমন আমি যদি আমারটা দেখাই, এটা হলো মোহাম্মদ স্পেস MONJUL, মোহাম্মদ মঞ্জুরুল, এটা হলো আমার গিভেন নেম। এরপর নিচে আমি এলিয়াস ইফ এনি, এটা দরকার নেই। এরপর আমরা দেখাচ্ছি হলো সেক্স, এটা মেল না ফিমেল, আমি দেখাচ্ছি মেল, টিক চিহ্ন দিলাম। এখানে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ, এখানে ডে, এখানে মাস, এখানে বছর উল্লেখ করবেন। ধরলাম প্লেস অফ বার্থ, আমি এখানে লিখে দিলাম যে আমার প্লেস অফ বার্থ দেওয়া আছে ঢাকা। এগুলা সম্পূর্ণ পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। এরপরে যেটা হলো ন্যাশনালিটি হবে বাংলাদেশি। ম্যারিটাল স্ট্যাটাস, যেমন আমি ম্যারিড, সেই কারণে আমি ম্যারিড দেখাচ্ছি। আমি একটু ফাস্টে যাচ্ছি কারণ অনেকগুলো ফর্ম আছে, এগুলো যদি ফিল আপ করতে পুরোটা আস্তে আস্তে দেখায় তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। এরপরে হলো হংকং আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার ইফ এনি, আমার হংকং আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার নাই, এই কারণে এটা আমি ব্ল্যাঙ্ক রেখে দেবো। এরপর ট্রাভেল ডকুমেন্ট টাইপ, ট্রাভেল ডকুমেন্ট মিনস এখানে যেটা মিন করছে সেটা হলো আপনার পাসপোর্ট হলো, আমার পাসপোর্ট হলো অর্ডিনারি, তাই আমি অর্ডিনারি লিখে দিলাম। এরপর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এটা আসলে পাসপোর্ট নাম্বার। যেমন আমার পাসপোর্ট নাম্বার যদি আমি 2টা অক্ষর লিখি, EG একটা স্পেস, তারপরে দেখাই দিলাম 03740 মানে ডেট মিনস, এভাবে আপনি এখানে বাকিগুলো লিখে দিতে পারবেন। প্লেস অফ ইস্যু, পাসপোর্ট কই থেকে ইস্যু হয়েছে, ডেট অফ ইস্যু, পাসপোর্ট কবে ইস্যু করেছে, ডেট অফ এক্সপায়ারি, আপনার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে সেটা দিতে হবে। এরপর হলো প্রেজেন্ট অ্যাড্রেসে ফিল আউট উইদিন বর্ডার, এই বর্ডারের মধ্যে লিখতে হবে টোটাল প্রেজেন্ট অ্যাড্রেস কি। যদি আমি প্রেজেন্ট অ্যাড্রেস, যেমন আমি যদি অল্প একটু লিখি, সেটা হবে 165 ফায়দাবাদ, এখানে লিখলাম। তারপরে চাইছে কি, সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, এই হলো পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যেটা আছে এভাবে লিখবেন। ইমেল অ্যাড্রেস ইফ এনি, আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এটা দিবেন। যেমন আমি যদি ইমেল অ্যাড্রেস দিই MONJURUL মঞ্জুরুল 6, এগুলা ছোটো হাতে দিলে ভালো, আমি সব ছোটো হাতে করে দিচ্ছি। MONJURUL 6@yahoo সামথিং, এভাবে লিখে দিবেন। এরপর হলো কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার, এখানে লিখবেন। যেমন আমি বাংলাদেশে, যেমন যেহেতু আমাদের বাংলাদেশি, আমরা দিতে পারি প্লাস আমার
কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে আসলে। এরপরে যেটা হলো ফ্যাক্স নাম্বার, এখানে কান্ট্রি অর টেরিটরি অফ ডিসিমাইন্ড, এটা মিন করতেছে হলো টেরিটরি অফ ডোমিসাইল, এটা মিন করতে হয়েছিল আপনি কোথাকার স্থায়ী বাসিন্দা এবং লেন্থ অফ রেসিডেন্স ইন আওয়ার কান্ট্রি, আপনি যে জায়গায় স্থায়ী বাসিন্দা বলতেছেন সেখানে আপনার কতদিন যাবত আছেন। তো এখানে দেওয়া আছে হলো ইয়ার্স অ্যান্ড মান্থ, আপনি আমার মনে হয় যে এটা সবারই যার বয়স যত সে এখানে লিখতে পারে। যেমন আমি যদি লিখে রাখি যে আমার বয়স সাপোজ 30 বছর 2 মাস, এটা কীভাবে বুঝবো? আমার ডেট অফ বার্থের সাথে বর্তমানে কয় বছর কয় মাস হয়েছে সেটা এভাবে লিখে দেওয়া যাবে। এরপরে আমাদের ফার্স্ট প্লিজ স্টেট দ্য কান্ট্রি, এখানে কান্ট্রির নামটা চাইছে, এখানে আবার লিখে দেবেন বাংলাদেশ। এরপর কি লেখা আছে? প্লিজ কমপ্লিট দিস কলাম ইফ দিস ফর্ম ইজ এ ফটোকপি অর ডাউনলোডেড কপি, যদি আপনারা এটার ফটোকপি বা ডাউনলোড কপি হয় আপনাকে সেটা ফিল আপ করতে হবে। সেখানে দেওয়া আছে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন এই ডেটটা এখানে লিখবেন। এখানে সিগনেচার অ্যাপ্লিকেন্ট, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকর্ডিং টু পাসপোর্ট আপনি অ্যাপ্লিকেশন এখানে সাইন করবেন। এরপর আমরা চলে গেলাম পেজ 2। পেজ 2তে লিখে দেওয়া আছে পার্সোনাল পার্টিকুলার্স, দ্যাট মিনস আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে নিবে। সাপোজ আপনার অকুপেশন কি, আপনি যদি জব হোল্ডার হন তাহলে দিবেন প্রাইভেট জব করলে প্রাইভেট সার্ভিস, যেমন আমি দিছি প্রাইভেট সার্ভিস। এরপরে মান্থলি ইনকামটা আপনি কীভাবে লিখবেন? এখানে দেওয়া আছে হংকং ডলারের দিতে হবে। সাপোজ আপনার স্যালারি যদি হয় 1 লাখ টাকা, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কত টাকায় $1 হয়। এটার জন্য আমি একটু নিচে যাই, যে আপনি গুগলে সার্চ করলে, আমি আপনাদের জন্য সার্চ করে রেখেছি, এই যে এখানে লিখতে হবে গুগলে হংকং ডলার অ্যান্ড বাংলাদেশি টাকা কনভার্সন, যেমন 13.40, দ্যাট মিনস 13.40 টাকা সমান 1 হংকং ডলার, সেটা আপনি এখানে দেখাই দিবেন। তাহলে আপনার 1 লাখ টাকা যদি হয় মান্থলি ইনকাম, তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 13.40 যা আসে সেটা আপনি লিখে দেবেন। মানে ব্যাপারটা এরকম। ডিভাইডেড বাই, আপনি এখানে ক্যালকুলেটারে 1 লাখ টাকা লিখে ডিভাইড বাই 13.40, তারপর যেটা আসবে সেটা এখানে উল্লেখ করবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ কারেন্ট এমপ্লয়ার, আপনার বর্তমান যেখানে জব করেন সেটার নেম এবং অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। যেমন কেউ যদি বেক্সিমকো গ্রুপে জব করে তাহলে লিখে দেবে বেক্সিমকো, তারপর এখানে সে তার বেক্সিমকো তো আর এটা তো গ্রুপ, আপনার যে অর্গানাইজেশন নামটা লিখবেন, অর্গানাইজেশন নামটা লেখার পরে আপনি সেখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর যেটা দেওয়া আছে ডেট অফ লাস্ট 3 এন্ট্রিজ ইন হংকং, আপনি যে লাস্ট 3 বার হংকংয়ে ভিজিট করেছেন সেটার ডেট এবং পারপাস, কেন ভিজিট করেছিলেন। যেমন আমি এর আগে কখনো হংকংয়ে ভিজিট করি নাই, আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। এবার ডিটেলস অফ প্রপোজড স্টে ইন হংকং, প্রপোজড ডেট অফ এন্ট্রি, আপনি কবে এন্ট্রি করতে পারেন। সাপোজ আমি যদি 1 বৈশাখ, দ্যাট মিন 14 এপ্রিল, আমি যদি 14 এপ্রিল ঢোকার বা এন্ট্রি করার প্ল্যান করি তাহলে এভাবে দিব। এবার প্রপোজড ডিউরেশন অফ ডে, আপনি কতদিন থাকবেন। যেমন আমি যেহেতু ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করছিলাম সেখানে আমার আসলে দরকার ছিল 1 দিন, আমি 1 দিন লিখছি। কারো যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তার যদি 1 সপ্তাহ লাগে তাহলে 7 দিন লিখবে। প্রপোজড নাম্বার অফ জার্নি টু হংকং ফর ভিজিট, আপনি যে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন তাহলে সেটা কি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতেছেন, না ডাবল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতেছেন, না ট্রিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতেছেন, এখানে উল্লেখ করতে হবে। যেমন আমি তো ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করিই নেই, এই কারণে আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। আমি পরেরটা দেখেন, প্রপোজড নাম্বার অফ জার্নি টু হংকং ফর ট্রানজিট, আমি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, সেই কারণে আমি দিয়েছিলাম যে সিঙ্গেল।
আচ্ছা, তারপর হলো অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট ইন হংকং উইথ অ্যাড্রেস। আপনি যদি একাধিক দিন থাকেন বা ওভারনাইট স্টে করেন, তাহলে আপনাকে হংকংয়ে যে হোটেল বুকিং দিয়েছেন সেটার নাম ঠিকানা এখানে দেওয়া লাগবে, বা আপনার যদি কোনো স্পন্সর থাকে তার কোনো অ্যাকোমোডেশনে থাকেন সেটা ডিটেলসটা এখানে দিতে হবে। তারপরে কি ফ্লাইট ইনফরমেশন ইনক্লুডিং অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার। আপনি যে ফ্লাইটে যাবেন আসবেন, আপনি যে টিকিট দেখাইছেন সেটা কবে আসবেন কবে যাবেন সেটা টাইম এবং এয়ারলাইন্স, এই ডিটেলসটা এখানে লিখে দিতে হবে। এরপরের অপশন হলো 4 নম্বর, পারপাস অফ ভিজিট। আপনি কেন হংকংয়ে যেতে যাচ্ছেন সেটা, যদি ট্যুরিস্ট ভিসার জন্য যান তাহলে দেবেন হলো লেজার ভিজিট। আর আমার মতো আমি যেহেতু ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, আমি দিয়েছিলাম ট্রানজিট। কেউ যদি বিজনেসের জন্য অ্যাপ্লাই করতে চান তার বিজনেস ভিজিট, কেউ ফ্যামিলি, আপনার ওয়াইফ হাজব্যান্ড বা বাচ্চা কারোর সাথে দেখা করতে চান তাহলে দেবেন ফ্যামিলি ভিজিট, এভাবে দিয়ে রাখবেন। তারপর আমি যেহেতু ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার এখানে প্রথম অপশন দেখাচ্ছে লেজার ভিজিট। আমি যেহেতু লেজার ভিজিটের জন্য অ্যাপ্লাই করি নাই সেক্ষেত্রে আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। যারা লেজার ভিজিটের জন্য অ্যাপ্লাই করবে, দ্যাট মিনস ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তারা এইটার ফর্ম ফিল আপ করবে, পরে ওগুলো খালি রাখবে। তো ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কীভাবে করবে, হ্যাভ ইউ জয়েন্ট এনি ট্যুর টু কাম টু হং। আপনি কি কোনো ট্যুর প্ল্যান যদি করছেন, যদি বলে ইয়েস, তাহলে আপনার ট্যুর প্ল্যানটা এখানে দিয়ে দিবেন। আর যদি ট্যুর প্ল্যান না করে থাকেন তাহলে লাগবেন নো। আচ্ছা, প্লিজ প্রোভাইড দ্য আইটিনারি অফ ইউর ট্রাভেল ইনক্লুডিং অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার ডেটস অ্যান্ড প্লেস দ্যাট ইউ উইল ভিজিট। আপনি যে কয়দিন এখানে থাকবেন ট্যুরিস্ট ভিসার জন্য মাধ্যমে, সেখানে আপনি কোন ফ্লাইটে আসবেন, কোন ডেটে কোন জায়গায় ঘুরতে যাবেন, এবং এই ডিটেলস আইটিনারিটা এখানে টাইপ করে দিতে হবে। এরপর হলো ট্রানজিট হলো যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার ক্ষেত্রেও সেম। নেক্সট ডেস্টিনেশন আফটার ভিজিটিং হংকং অ্যান্ড পারপাস অফ ভিজিট। যেহেতু আমি ট্রানজিট, দ্যাট মিনস আমি অন্য কোনো কান্ট্রিতে যাব, নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা লিখতে হবে, অ্যান্ড পারপাস অফ ভিজিট, এবং যেই দেশে যাব সেই দেশে আমি কেন যাব সেটা আমাকে লিখে দিতে হবে। তারপর রিজন ফর ট্রাভেলিং থ্রু হংকং টু অ্যানাদার কান্ট্রি। তো আপনি অ্যানাদার কান্ট্রিতে যাচ্ছেন, ভালো কথা, তাহলে কেন হংকং হয়ে যাবেন সেটা এখানে লিখতে হবে। যেমন আমার ক্ষেত্রে হংকংয়ে ট্রানজিট ছিল, আমি ক্যাথে প্যাসিফিকের মাধ্যমে অন্য একটা কান্ট্রিতে যাব, এই কারণে আমি সেখানে লিখে দিয়েছিলাম যে আমি ক্যাথে প্যাসিফিক এখানে যাব, আমার এখানে ট্রানজিট আছে প্রায় 18 ঘন্টা। এত লম্বা সময় এয়ারপোর্টে থাকা প্রবলেম, বা আমি কমফোর্টেবল না, এই কারণে আমি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছি। এরপর হলো প্লিজ প্রোভাইড দ্য আইটিনারি অফ ইউর ট্রাভেল ইনক্লুডিং অ্যারাইভাল ডিপার্চার ডেট অ্যান্ড ইউ উইল ভিজিট। যে এখানে আপনি টোটাল আইটিনারিটা দিতে হবে, যে আপনি কোথায় কবে ঘুরতে যাবেন সেটা। এরপর আবার সে একই রকম, আপনি এখানে ডেট দিতে হবে এবং এ পাশে একটা সিগনেচার দিতে হবে অ্যাকর্ডিং টু পাসপোর্টে যেরকম সিগনেচার দেওয়া আছে সেরকম এখানে দিতে হবে। এরপরের পাতায় বিজনেস ভিজিট ভিসা, যেহেতু আমি এখানে যাই নাই, মানে অ্যাপ্লাই করি নাই বিজনেসের জন্য, এই কারণে আমি এটা খালি রাখছি। ফ্যামিলি ভিজিট এটা খালি রাখছি, আদার্সের ক্ষেত্রেও খালি রাখছি। সো এখানে স্পন্সর যেটা হংকং, আমার কোনো স্পন্সর ছিল না, আমি এটা খালি রাখছি। একইভাবে এখানে এই পেজের শেষেও এখানে ডেট এবং সিগনেচার করতে হয়েছে। এরপরে হলো এরপরে পেজে লিখছে I the child applicant has not changed my name before। মানে আপনি এখানে অঙ্গীকার করতেছেন যে আপনি আপনার নাম এখানে চেঞ্জ করেন নাই। সো এটা উপরে টিক চিহ্ন দিতে হবে। তারপরে 2 নম্বর কি লিখছে, I the child applicant has never been refused entry into, deported from, removal from as required to leave Hong Kong। আপনি হংকংয়ে এর আগে কখনো ডিপোর্টেড হন নাই। দ্য চাইল্ড অ্যাপ্লিক্যান্ট হ্যাজ প্রিভিয়াসলি বিন রিফিউজড। যারা প্রিভিয়াসলি রিফিউজড হয়েছেন তারা এখানে টিক চিহ্ন দেবেন, আর আমি যেহেতু প্রিভিয়াসলি অ্যাপ্লাই করি নাই তাই আমি এখানে টিক চিহ্ন দিছি। দ্য চাইল্ড অ্যাপ্লিক্যান্ট হ্যাজ নেভার বিন রিফিউজড ভিসা পারমিট এন্ট্রিং টু হংকং। যেহেতু আমি হংকংয়ে এর আগে কখনো অ্যাপ্লাই করিনি, আমি এখানে দিছি এটা।
তারপর এখানে কিছু লেখা আছে যে আমি যা এতক্ষণ যা ফিল আপ করলাম সেগুলো সবই সত্য। এটা যদি সত্য না হয় তাহলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা তারা নিতে পারবে, এরকম কিছু। তারপর এখানে হচ্ছে একইভাবে ডেট এবং এখানে সিগনেচার লিখতে হয়েছে। এটাই হলো আমার 1003A এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। সো আশা করতেছি আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা বুঝতে পারছেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে বা কমেন্টসে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর যথাযথ রিপ্লাই দেওয়ার জন্য। সো আমি এটা এবার ক্লোজ করে দিচ্ছি। এটাকে আপনি এখন আমি যাব হলো নেক্সট ফর্ম, দ্যাট মিন্স 1003B। এটা একটা ফর্ম, এই ফর্মও আপনাকে ফিল আপ করতে হবে। যদি প্রথমে আমরা দেখি পার্টিকুলারস অফ স্পন্সর ইন হংকং, আমার যেহেতু কোনো স্পন্সর ছিল না আমি এটা খালি রাখছি। ফর অ্যাপ্লিকেশন ইন হুইচ দ্য স্পন্সর ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, সেটাও আমি খালি রাখছি যেহেতু আমার কোনো স্পন্সর ছিল না। এখানে ডেট আগের মতোই, এখানে ডেট দিতে হবে এবং সিগনেচার দিতে হবে। স্পন্সর সিগনেচার যদি চাই ওখানে আপনি কিছু লিখতে হবে না। তারপরে হলো ভিজিটর অর ইন ট্রানজিট, সেক্ষেত্রে কী লিখতে হবে, আবার ইংলিশ নেম এখানে লিখে দেবেন, ইংলিশ নেম। এখানে ইংলিশ নেম লিখতে হবে। এরপরে স্পন্সর স্টেটমেন্ট ডিক্লারেশন এখানে কিছুই নাই, দ্যাট মিনস এই ফর্মটা আপনাকে তেমন কিছু ফিল আপ করতে হয় নাই। দ্যাট মিনস এখানে তেমন কিছু নাই। 1003B আসলে স্পন্সরদের জন্য, এটা এখানে আমাদের তেমন কিছু নাই। দেখুন আমার এখানে যেটা বলা ছিল 1003B ফ্রম 1003B অর ইনভাইটেশন, যেহেতু এখানে এটা অনলি ফর বিজনেস ভিসা, সেহেতু আমার এখানে বিজনেস ভিসা 1003B এটা ফিল আপ করারই দরকার নেই। যারা বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করবে তারা এটা ফিল আপ করবে। সো আমার জন্য আসলে 1003A আর 520 এই দুটা ফর্ম ফিল আপ করাই যথেষ্ট। যেটা আমি প্রথমে 3টা ফর্ম বলছিলাম, এটা আসলে 3টা হবে না, এই প্রথম 2টা ফর্ম ফিল আপ করাই আপনার ভিজিট ভিসা বা ট্রানজিট ভিসার জন্যই যথেষ্ট, আর কিছু করতে হবে না। এবার হলো ID 520, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেটা হলো আপনার ফ্যামিলি মেম্বারদের এখানে ইনফরমেশনগুলো জানতে চাইছে। সাপোজ অ্যাপ্লিক্যান্ট, যেমন আমি হলাম অ্যাপ্লিক্যান্ট, যদি আমি লিখি আমার নাম, তারপর ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ এখানে লিখে দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস, আমি যেহেতু ম্যারিড এখানে ম্যারিড লিখতে হবে। অকুপেশন, প্রাইভেট জব অ্যান্ড ওন বিজনেস থাকলে ওন বিজনেস। তারপর এখানে লেখা আছে প্রেজেন্ট কান্ট্রি অফ ডোমিসাইল অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি যেখানকার স্থায়ী বাসিন্দা সেটার অ্যাড্রেস। তারপরে হলো আপনার ফাদার, আপনার মাদার, আপনার স্পাউস, এদেরও নাম, ডেট অফ বার্থ এরকম করে ফিল আপ করতে হবে। চিলড্রেন থাকলে চিলড্রেন, তারপরে হলো ব্রাদার অ্যান্ড সিস্টার, টোটাল ফ্যামিলিতে যে কজন আছে এদের সকলের নাম, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, অকুপেশন এগুলো সব, এবং লাস্টে হলো অ্যাড্রেস, এগুলো সব এখানে ফিল আউট করতে হবে। সো এই পেজটা এমনিতে একটু ছোট, এখানে শুধু ফ্যামিলি মেম্বারদেরই এই চাইছে, আর তেমন কিছু চায় নাই। এখানে আগের মতোই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার অ্যাকর্ডিং টু পাসপোর্ট এখানে সিগনেচার করে দেবেন, এখানে ডেট দিয়ে দেবেন। আর যেহেতু আপনার স্পন্সর নাই এই জায়গাটা খালি থাকবে। সো আমরা যদি এখন দেখি যে আমার 1 হলো অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ID 1003A এবং ID 520, এই দুটো আমার ফিল আউট কমপ্লিট। এখন হলো অথরিটি লেটার সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, সেটা আমরা যাই। অথরিটি লেটারটা কি, এখানে অথরিটি লেটার আমাকে ক্যাসিফিক থেকে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, এটা একটা ওয়ার্ড ফাইল।
জাস্ট এখানে কিছুই না, আপনার ডিয়ার স্যার আই এম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, যেহেতু আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সে লিখবেন, সন ও ডটার অফ বাবার নাম লিখবেন, কারেন্ট অ্যাড্রেস লিখবেন, তারপর আর কিছুই না, এখানে লিখবেন ডো হেয়ার বাই অথরাইজ ডে ক্যাথে স্পেসিফিক, এখানে লিখে জাস্ট এখানে একটা সিগনেচার করে দেবেন অ্যাকর্ডিং টু পাসপোর্ট করে, এটা একটা প্রিন্ট আউট করে তারপরে সিগনেচার করে এটা সাথে দিয়ে দিবেন। সো এখানে এটা একদম নর্মাল, এটা তেমন কিছু বলার নাই। এরপরে যেটা হলো আমার সকল ফর্ম ফিল আপ শেষ, এখানে আমার যা যা লেখা সব লেখা শেষ। এবার হলো কিছু পেপার সম্পর্কে গাইডলাইন দিতে যাচ্ছি, যেটা ফটোকপিস অফ দ্য পাসপোর্ট উইথ অল ভিসাস অ্যান্ড এন্ডোর্সমেন্ট। প্রতিটা পাসপোর্টে, যেমন আমার একাধিক পাসপোর্ট ছিল, একাধিক ভিসা ছিল, ওগুলো ভিসা এবং ডলার যে এন্ডোর্স করছি সেই পেজগুলো সেখানে ফটোকপি করতে হবে। আগের মতোই যদি কারো যদি ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে, কোনো ভিসা না থাকে, সেই ক্ষেত্রে পুরো পাসপোর্টের সকল পেজ সাবমিট করতে হবে, ফটোকপি করে সাবমিট করতে হবে। 4 নাম্বার, এবার হলো ফরওয়ার্ডিং লেটার। আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটার মাধ্যমে ভিসা হবে কি হবে না, আসলে দিবে কি দিবে না, ব্যাপারটা হলো এই কভার লেটার মাধ্যমেই বা এই ফরওয়ার্ডিং লেটারের মাধ্যমেই আপনি ইমিগ্রেশন অফিসারের সাথে আপনার কাছে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। কভার লেটারের অনেক ধরনের ফরম্যাট আপনি ইয়াতে আছে, ইন্টারনেটে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনাদের যদি এটা সম্পর্কে ডিটেলস জানতে হয় আমাকে কমেন্টসে জানায়েন, আমি একটা ডিটেলস আরেকটা ভিডিওতে বলে দেবো না। বাট যেটা হলো ফরওয়ার্ডিং লেটারে আপনাকে কয়েকটা জিনিস থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি ভিসা ইমিগ্রেশন অফিসার যে থাকে তার কাছে প্রপারলি আপনার ভিসার জরুরিটা বা আপনার ভিসা পাওয়ার যোগ্য এবং ভিসার আপনার দরকার সেটা আপনি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, যেটার মাধ্যমে সে আসলে ভিসা দিতে বা ইমপ্রেস হবে, ভিসা দিতে আগ্রহী হবে। তো এখানে কী কী জিনিস থাকতে হবে, কভার লেটারটা আসলে অনেকে অনেক বড় দেয়, বাট এটা আমার মনে হয় যে সর্বোচ্চ 1 থেকে 1.5 পাতা হইতে পারে, এর বেশি না হয় ভালো। এখানে প্রথমে থাকতে হবে হলো এই একটা ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন মিনস আপনি, যেমন আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমার পাসপোর্ট নাম্বার এত, আমি কি করছি, আমি হংকং ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, সেটা হলো আমার মেইন যে ইন্ট্রোডাকশনটা সেটা দিলাম। এরপরে যদি আপনাকে বলা হয় পরের প্যারা লিখতে হবে হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু হংকং, আমি কেন হংকংয়ে যেতে চাই, সেটা আপনি একটা ছোট প্যারার মধ্যে আমি আমার রিজনটা তাকে বুঝিয়ে দিছি। এরপরে থার্ড যেটা থাকে সেটা হলো আমি যে তার কাছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম এবং আমি কেন যেতে চাই সেটাও তাকে প্রমাণ করলাম। এখন সে বুঝবে কীভাবে যে আমি আসলে হংকংয়ে যে আবার ব্যাক করব, সে বোঝার জন্য বোঝাতে হবে যে আমার অনেক ফিনান্সিয়ালি আমি অনেক স্ট্রং। সেটা কীভাবে বোঝানো যায়, আমি একটা কোম্পানিতে জব করতেছি, সেই কোম্পানিটা ভালো পজিশনে আছি এবং অনেকদিন যাবত জব করতেছি। তো এখানে আমাকে এরপরে থার্ড প্যারা আমাকে আমার অকুপেশন সম্পর্কে একটু ধারণা দিতে হয়, সেটা একটা ছোটো প্যারার মধ্যে শর্টকাটে লিখতে হবে। 4 নাম্বার, আমি যে তার কাছে ট্যুরিস্ট ভিসা বা ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, আমি কি আসলে ট্যুরিস্ট কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে। সেটা কীভাবে প্রমাণ করা যাবে, সেটা প্রমাণ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। যেমন আমার ট্রাভেল হিস্টোরি, আমি তাকে বলতে হবে যে আমি হংকংয়ে ঘোরার আগে, এর আগে আমি আরও 5-7টা দেশে ঘুরছি, আমি এই দেশে ঘুরছি এবং আমি এই দেশে এই কাজগুলো ঘুরছি, এই দেশে ঘুরছি, এটা শর্টলি একটু লিখে দিতে হবে। আর যদি কারো বেশি দেশ ঘোরা থাকে তারও ভালো, যে আমি অনেকগুলো দেশ ঘুরছি, এবং বলতে হবে যে আমি কোনো দেশে ওভার স্টে করি নাই, সো তুমি আমাকে যদি ভিসা দাও সেক্ষেত্রে আমি ওভার স্টে করবো না। তারপরে যেটা হইতে পারে, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশের ভিডিও বা ব্লগ আপলোড করি। সো তোমার দেশে গেলে আমি সেটা ভিডিও করে আমি সেটা আপলোড করব। দ্যাট মিনস হংকংয়ের যত ট্যুরিস্ট স্পট আছে সেটা কিছুটা হলো আরও মানুষ জানতে পারবে। সো এটা যেহেতু আমি সব দেশেই ট্রাভেল করি, দ্যাট মিনস আমি কোনো দেশে স্টে করার কোনো ইন্টেনশন আমার মধ্যে নাই। সো আমার ইউটিউব চ্যানেলের নাম কি, এখানে কি হয় সেটা একটা 2 লাইন লিখে দিতে পারি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হলো টাইস, ফ্যামিলি টাইস লিখতে হবে, যে আমার বাবা মা, ভাই, আমার ওয়াইফ, বাচ্চা সব দেশে আছে, আমি যাচ্ছি, জাস্ট এই পারপাসটা সার্ভ করার পর আমি চলে আসবো।
দ্যাট মিন্স আমার বুঝাইতে হবে যে আমার যেহেতু সবাই এখানে আছে আমি এটা ব্যাক করব। তাহলে কী হলো ফাইনালি, যে আমি ফিনান্সিয়ালি সলভেন্ট, আমি নর্মালি ট্রাভেলার, অনেক দেশে ঘুরছি, সেটার হিস্টোরি দিলাম। তারপরে দেখাইতে হবে যে আমি যে বিভিন্ন ট্রাভেলার, এটার প্রমাণ কি, প্রমাণটা হলো ইউ ক্যান চেক যে আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে। তারপরে হলো আমি ফিনান্সিয়ালি স্ট্রং, যে আমার কাছে অনেক টাকা আছে যেটা দিয়ে আমি তোমার দেশ ঘুরতে পারি। আমি যেহেতু একটা ভালো ইনকাম করি সেহেতু তোমার দেশে আমি থেকে যাব না। এবং লাস্ট যেটা হলো আবার বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে আছে, আমি অনেক বছর যাবত জব করি, এই কারণে আমি তোমার দেশে থাকবো না, আমি ফিরে আসবো। সো এটা হলো এই সবকটা কথা খুব সুন্দরভাবে ছোট ছোট অল্প জায়গায় এক পাতা থেকে, এক পাতা হলে ভালো বা 1.5 পাতার মধ্যে এটা লিখে সাবমিট করতে হবে। এরপর হলো ওয়ান রিসেন্ট ফটোগ্রাফ এট ইজ স্পেসিফাইড ফ্রম 1003A। দ্যাট মিনস 1003A-তে আমার রিসেন্ট একটা ছবি তুলে সেটা আঠা লাগাই দিতে হবে। এরপরে ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট, দ্যাট মিনস আমার টিকিট, অ্যাকোমোডেশন, হোটেল বুকিং ইফ ওভারনাইট স্টে। দ্যাট মিনস আমি যদি হংকংয়ে ওভারনাইট স্টে করি তাহলে আমার হোটেল বুকিংটা এখানে দেখাইতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেহেতু আমার লাস্ট 3 মান্থ, দ্যাট মিনস আমার যেহেতু তোমার দেশে আমি বেড়াতে যাচ্ছি বা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি বা ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, আমার টাকা আছে, সেটা একটা প্রুফ যে আমার 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে। এরপরে টিন সার্টিফিকেট দেখাইতে হবে, ফটোকপি অফ বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে ট্রেড লাইসেন্স দেখাইতে হয়, যেমন আমি জব এবং বিজনেস দুইটাই দেখাইছিলাম। এই কারণে আমার যেমন জব ফ্যাক্টরি থেকে, আমার কোম্পানি থেকে আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেটও দিচ্ছি, আবার আমার ট্রেড লাইসেন্স নোটারাইজ করে দেওয়া লাগছে। সো এই সবগুলো ডকুমেন্ট যে কটা বললাম সেটাকে আবার আরেকটা কপি করে অ্যাডিশনাল সেট জমা দেওয়া লাগছে। সো এই সব কিছু আমি জমা দেওয়ার পরে তারা আবার চেক করে যে ডকুমেন্ট যদি আমার বেশি থাকে সেটা আবার তারা ব্যাক করে, তারা সেটা জমা দিয়ে দিয়েছিল। ওই দিন 1 মাসের পরে আমি একটা মেল পাই যে আমার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। এই হলো টোটাল ডিটেলস। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। এরপরও যদি আর কোনো ইনফরমেশন জানার থাকে, আমি নিজে এটা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি এবং ইনশাআল্লাহ আমি ভিসা পাইছি। এরপরও যদি আর কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজে আছে সেটার মাধ্যমে আপনাদেরকে হেল্প করা। সো এই বলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।